আপনাকে বারবার বলা হয়েছে এই প্রজেক্টটা ঠিকভাবে কাজ করবেন। আপনি এই প্রজেক্টে এত বড় ভুল করলেন কিভাবে? ম্যাডাম, এই প্রজেক্টে তো কোনো ভুল নেই। ভাইয়েরা তো প্রজেক্ট দেখে অনেক খুশি হয়েছে। আপনি কেন বলতেছেন যে এই প্রজেক্টে ভুল আছে? আমি বলেছি ভুল হয়েছে মানে ভুল হয়েছে। আপনি আর যদি একটা কথাও বলেন তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব। আমার চোখের সামনে থেকে চলে যান এক্ষুনি। নীল নীলার সামনে থেকে চলে গেল। এদিকে নীলা তার চেয়ারে বসে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে পানিটা খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই তার পিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি নীল স্যারকে শুধু শুধু মেরেছেন। নীল স্যার তো সত্যি কথা বলেছে, এই প্রজেক্টে তো কোনো ভুল নেই। এই অফিসের মালিক আমি নাকি তুমি যে বলতেছো এই প্রজেক্টে ভুল নেই? সরি ম্যাডাম। নীলা আর কিছু বলল না ফতেমাকে। এদিকে নীল তার কেবিনে এসে চেয়ারে বসতেই পাশের কেবিন থেকে লামিয়া এসে বলতে লাগলো, ভাইয়া কি হয়েছে? ম্যাডাম তোমার উপর এত চেঁচামেচি করতেছে কেন? আরে লামিয়া, তুই তো জানিস এই মেয়েটা হচ্ছে পাগল। ফাইলের কাজ একবারে সঠিক হয়েছে। এই মেয়েটা বলতেছে যে ভুল হয়েছে। আমার গালে চর মেয়েছে, কিছু বলি নাই। আচ্ছা, তোর কি সাহায্য লাগবে বল। ভাইয়া এই যে এইখানে আমি বুঝতেছি না, এটা একটু বুঝিয়ে দাও তো। নীল লামিয়াকে সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো। এদিকে নীলা তার কেবিনের ভেতর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সকল কিছু দেখতে চায়। প্রায় 10 মিনিট লামিয়াকে বোঝানোর পর লামিয়া চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর নীলা আসবো নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে অফিসে রাখা হয়েছে কাজের জন্য, বসে বসে আড্ডা দেওয়ার জন্য রাখা হয় নাই। আপনি লামিয়ার সাথে এতক্ষণ কি কথা বলেছেন? ম্যাডাম, লামিয়া ফাইলে একটা কাজ বুঝতেছিল না, ওই কাজটা বুঝিয়ে দিলাম এতক্ষণ। ফাইলের কাজ বুঝিয়ে দিয়েছিলেন নাকি লামিয়ার সাথে প্রেম করছিলেন? আর যদি কখনো দেখি আপনি এই অফিসের কোনো মেয়ের সাথে কথা বলেছেন তাহলে আপনার ব্যবস্থা নেব আমি। আপনার মতো দজ্জাল ম্যাডাম যদি অফিসে থাকে তাহলে অফিসে আর কাজ করতে হবে না। মনে মনে যত ইচ্ছা বকে নেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি এই অফিসের নতুন বস। এখন থেকে আমার নিয়মে আপনাদেরকে চলতে হবে। চলতে পারলে এই অফিসে কাজ করবেন, আর না চলতে পারলে রিজাইন দিয়ে চলে যাবেন। ঠিক আছে ম্যাডাম, যদি আপনার কথা মতো আমাদেরকে চলতে হয় তাহলে চলবো, আর যদি না চলতে পারি তাহলে রিজাইন দিয়ে চলে যাব। নীলা আর কিছু বলল না। ওইখান থেকে চলে আসলো আবারও তার কেবিনে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সবাই কাজ শেষ করে মিটিং রুমে বসে আছে, কারণ আজকে নতুন নিয়ম দেওয়া হবে। বেশ কিছুক্ষণ পর মিটিং রুমে প্রবেশ করলো নীলা। নীলাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। এদিকে নীলা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আজ থেকে সকাল 8টার সময় অফিসে প্রবেশ করতে হবে। 8টা মানে ঠিক 8টা, 1 মিনিটও যাতে দেরি না হয়। আর 1 মিনিট দেরি হলে মাইনে কাটা যাবে 500 করে। আর দ্বিতীয়ত, কেউ কারো সাথে কথা বলতে পারবে না। নিজেদের কাজ নিজেরা করবে। যদি না বোঝো তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি বুঝিয়ে দেব। বাকি নিয়মগুলো বাহিরে টাঙিয়ে দেওয়া হবে, সবাই পড়ে নেবেন কালকে। এখন তাহলে আপনারা সবাই আপনাদের বাসায় যান। আর মিস্টার নীল, আপনি আমার সাথে আসেন। আপনার সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ম্যাডাম, এখন তো আমাদের অফিস ছুটি হয়ে গেছে, এখন কেন আমি আপনার সাথে মিটিং করব? কালকে মিটিং করব, এখন করতে পারবো না। আপনাকে আমি এখন বলেছি প্রজেক্টটা নিয়ে আলোচনা করবেন, মানে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবেন। আমি যখন আপনাকে ছুটি দেব তখন আপনি বাসায় যাবেন। নীল কোনো কথা বলতে পারছে না। চুপচাপ চলে আসলো নীলার সাথে নীলার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে রইল দুজনে একসাথে। প্রায় 10 মিনিট বসে থাকার পর নীলা বলতে লাগলো, এই যে এই প্রজেক্টটা আজকে রাতের মধ্যে আপনি আমাকে বুঝিয়ে এরপর বাসায় যাবেন। ম্যাডাম, এই প্রজেক্টটা তো অনেক বড়, আর বোঝাতে বোঝাতে সারা রাত লেগে যাবে। আর এটার কোনো ডকুমেন্টও নাই যে আমি আপনাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিতে পারবো। আমি আপনার কাছে এত কথা শুনতে চাইছি না। আপনাকে বলেছি আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, জাস্ট আপনি বুঝিয়ে দেবেন। এখন কিভাবে বুঝিয়ে দেবেন, কতক্ষণ সময় লাগবে, এইসব আমার জানার দরকার নেই। আপনি হচ্ছেন একটা ফালতু মেয়ে। অফিসে সবাই চলে গেছে বাসায়, আর আপনি আমাকে এখানে বসে কাজ বুঝে নিতেছেন। আপনার কাছে গুষ্টি কিলাই। আমি আপনার কাজ করব না, ডিজাইন দিব আজকে। আপনি তো এমনি এমনি রিজাইন দিতে পারবেন না। অফিসে জয়েন করার আগে আব্বুর কিছু নির্দেশ মেনে
এরপর জয়েন করেছিলেন, মনে আছে তো? কাজ বুঝেন, কাজ বুঝিয়ে দিতেছি। আর আমি আজকে পুরোটা বুঝিয়ে দিতে পারবো না, অর্ধেকটা বুঝিয়ে দিব, বাকিটা কালকে বুঝিয়ে দিব। ঠিক আছে। নীল নীলাকে বুঝিয়ে দিতে লাগলো। প্রায় 3 ঘন্টা বোঝানোর পর নীল নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম রাত 12টা বেজে গেছে, এখন তো আমাকে যেতে দেন। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, এখন রিক্সা পাবো না। ঠিক আছে, এখন তাহলে আপনি যান, আর কালকে 8টার মধ্যে অফিসে থাকবেন। যদি 1 মিনিট দেরি করে আসেন তাহলে 500 টাকা কেটে নেব। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে যাই আমি। এই বলে নীল চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বাস পেয়ে গেল। বাসে উঠে সিটে বসতেই বাসের হেল্পার বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আগে তো প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমাদের বাসে উঠতেন, আজকে রাত 12টার সময় আসলেন যে? অফিসে একটু জরুরি মিটিং ছিল তো, আর এটার জন্য আর কি আমি তাড়াতাড়ি আসতে পারি নাই। ও আচ্ছা, আজকে যদি গাড়ি না পেতেন তাহলে তো 3 কিলোমিটার পথ হেঁটে যেতে হতো। আপনার আল্লাহ আপনাকে বাঁচাইছে। হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচাইছে আজকের মতো। নীল গাড়ি থেকে নেমে তার বাসার দিকে হাঁটা দিল, কারণ বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট হাঁটলেই তার বাসা। রাত প্রায় 12:30 বেজে গেছে। নীল কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে এত রাতে অফিস থেকে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, আজকে এত দেরি হয়েছে কেন? অফিসে কি কোনো সমস্যা হয়েছে? তুই তো আগে কখনো দেরি করে আসিস নাই। আরে না আম্মু, অফিসে কোনো সমস্যা হয় নাই। ওই ম্যাডামের সাথে আর কি একটা জরুরি প্রজেক্ট নিয়ে মিটিং করেছিলাম তো, তাই আর কি কখন যে রাত 12টা বেজে গেছে টের পাই নাই। আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার জন্য খাবার রেডি করো। আবার কালকে সকাল সকাল অফিসে যাইতে হবে। ম্যাডামের করা নির্দেশ আছে, সকাল 8টায় অফিসের ভিতরে থাকতে হবে। যদি না থাকতে পারি তাহলে 500 টাকা কেটে নেবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয় তুই, আমি খাবার রেডি করতেছি। আর তোকে সকাল সকাল ডেকে দেবো নি, যাতে তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসে চলে যেতে পারিস। হ্যাঁ আম্মু, আমি তাহলে এখন রুমে যাই। এই বলে নীল চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর নীলের আম্মু নীলের রুমে খাবার নিয়ে আসলো। নীল তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু তুমি খাবার নিয়ে এসেছো কেন? আমি তো নিচে গিয়ে খেতে পারতাম। এমনিতেই তুই অনেক ক্লান্ত হয়ে এসেছিস, আমি আর চাইছি না যে তুই আর নিচে গিয়ে খা, এটার জন্যই আর কি তোর রুমে নিয়ে আসলাম। এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নে। নীল তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে তাড়াতাড়ি অফিসে চলে গেল। গিয়ে দেখে সবাই বসে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল সকাল 8টা 2 বাজে। এটা দেখে নীল মনে মনে বলতে লাগলো, ও শিট, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও অফিসে আসতে পারলাম না তাড়াতাড়ি। এখন জানি ম্যাডাম কি বলে। ওই তো আসতেছে অহংকারী ম্যাডাম। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় নীলা সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে আপনি 2 মিনিট লেট করে এসেছেন অফিসে, এটার জন্য আপনাকে বেতন থেকে 500 টাকা কেটে নিলাম। এখন আপনি আপনার কেবিনে গিয়ে কাজ করেন। ম্যাডাম আপনি যেহেতু আমার বেতন থেকে 500 টাকা কেটে নিয়েছেন, সো এখন এক কাজ করেন, আপনি আমার কেবিনে গিয়ে আমার কাজগুলো করে নেন। কারণ আমার বেতন প্রতিদিন হিসাব করলে এই ধরেন 800 থেকে 900 টাকা। আমি আজকে আর কাজ করব না, আজকে অফিসে আসলাম না এটা ভেবে আপনি আমার কাজটা করে নেন। এই বলে নীল ওইখান থেকে চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে নীলা নীলের শার্টের কলার টেনে ধরে তার দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে চড় মারলো তার গালে, আর বলতে লাগলো, সামান্য মাত্র একজন কর্মচারী হয়ে আমার মুখের উপরে কথা বলতেছো, এটার জন্য তোমার শাস্তি এটা। আর যদি কখনো আমার মুখের উপরে কথা বলো তাহলে এখন তো একটা দিয়েছি, পরের বার 3টা দেব। চুপচাপ দিয়ে তোমার কেবিনে বসে কাজ করো। নীল রাগী চোখে একবার নীলার দিকে তাকিয়ে চলে আসলো তার কেবিনে। চুপচাপ বসে কাজ করতেছে। এমন সময় তার কেবিনের ভেতরে প্রবেশ করলো ইকবাল। নীলের গালের দিকে তাকিয়ে ইকবাল বলতে লাগলো, কি ব্যাপার নীল, তোর গালে এটা কিসের দাগ? মনে হচ্ছে তো কেউ তোকে চড় মারছে। আর বললেন না, ইকবাল ভাই আজকে 2টা মিনিট দেরি করে এসেছে বলে সে আমার মাইনে থেকে 500 টাকা কেটে নিয়েছে। এখন আমি বলছিলাম যে আজকে আর অফিস করব না, এর জন্য সে আমার শার্টের কলার টেনে ধরে তার দিকে ঘুরিয়ে ঠাস করে চড় মারছে। অফিসের বস হয়, এটার জন্য কিছু বললাম না তাকে। যদি বস না হতো তাহলে দেখতেন কি করতাম। এখন কি দরকারে এসেছেন তাড়াতাড়ি বলেন, আবার দেখলে চেঁচামেচি করবে। আমি ম্যাডামের কেবিন থেকে আসলাম, এই ফাইলটা দিয়েছে, বলেছে যে পুরো কাজ কমপ্লিট করে আজকে বাসায় যাওয়ার জন্য। মানে
এই ফাইলের কাজ করতে তো 2 দিন সময় লাগবে। আমি কাজ করতে পারবো না ম্যাডাম, কাজ করতে পারবো না। ম্যাডামকে গিয়ে বলবেন যে আমি এই কাজ পারি না। আমি যেতে পারবো না, এমনিতেই ম্যাডাম রেগে আছে, কিসের জন্য জানি না। এখন যদি আমি যাই আমাকে ধরে পিটাইবো, তার চাইতে তুমি যাও। ভাই এত যদি ভয় পান তাহলে কাজ করার জন্য আসলেন কেন? দেন ফাইলটা, আমি যাইতেছি। এখন যদি বেশি ঘাটতেরামি করে আমার সাথে তাহলে আমি কতটা ঘাটতেরা এটা দেখিয়ে দিব। নীল ফাইলটা নিয়ে চলে আসলো ওইখান থেকে নীলার কেবিনে। এদিকে নীলা তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছে। এমন সময় নীলকে দেখে নীলা তার ফ্রেন্ডকে বলতে লাগলো, একটু ওয়েট করো, আমি কিছুক্ষণ পর কথা বলতেছি। এই বলে কলটা কেটে ফোনের স্ক্রিনটা বন্ধ করে টেবিলের উপর রেখে নীলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনাকে এই ফাইলটা দিয়েছি কাজ করার জন্য, এটা আবার নিয়ে এসেছেন কেন আমার কাছে? এই ফাইলের কাজ শেষ করতে করতে আমার 3 থেকে 4 দিন সময় লাগবে। আমি অফিসে বসে কাজ করতে পারবো না। যদি আমাকে বাসায় যাওয়ার অনুমতি দেন তাহলে আমি কাজ করতে পারবো এই ফাইলের, আর না দিলে আমি এই ফাইল আপনার টেবিলে রেখে গেলাম। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। আপনার অনেক সাহস বেড়ে গেছে তাই না? আমার মুখে মুখে তর্ক করেন। When did I argue with you again? If you torture us like this, we will be forced to take action against you, sir. আপনার স্যার আর অফিসে আসবে না। গতকালকে না বললাম আপনাকে আমি এই অফিসের মালিক, সো এখন এই অফিসে কাজ করতে হলে আমার নিয়মে কাজ করতে হবে। এখন তাড়াতাড়ি নিয়ে চলে যান এই ফাইলটা। বাকি ফাইলগুলোর কাজ শেষ করে এই ফাইলের কাজ শেষ করবেন। এখন যদি 3 দিন সময় লাগে তাহলে 3 দিন আপনাকে অফিসে থেকে এরপর কাজ করতে হবে। ঠিক আছে, তবে আমারও একটা কথা মানতে হবে। আমার সাথেও আপনাকে এই 3 দিন এই অফিসে থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে আমি এই কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, আমি 3 দিন তোমার সাথে এই অফিসে থাকবো। এখন যাও, গিয়ে বাকি কাজ শেষ করে এই ফাইলের কাজটা শুরু করে দাও। নীল চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ রেস্ট করে এরপর ফাইলের কাজ শুরু করলো। কারণ নীল এই অফিসে অনেক দিন ধরে চাকরি করে, তাকে সবাই চেনে আর তার কাজ খুব ভালো হয়, কোনো ভুল নেই নীলের কাজে। নীল কাজ করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে নীলের খেয়ালই নেই। এমন সময় নীলের কেবিনের ভেতরে প্রবেশ করলো ইকবাল আর বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি বাড়িতে যাবে না নাকি? রাত 8টা তো বেজে গেছে, আর ফাইল তো দেখতেছি কাজ শুরু করে দিয়েছো। 3 দিন থাকার জন্য প্রস্তুত আছো তো এখানে? 3 দিন থাকতে হবে না, কালকের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো। আজকে রাতটা কষ্ট করে কাজ করে নেই। দজ্জাল ম্যাডাম জানেন তো কি করে বারবার হুমকি দেই, চাকরি থেকে বের করে দিবে, এই করবে সেই করবে। এই দেখেন আমার গালের ফুল এখনো কমে নাই। মন তো চাইতেছে তার গাল 2টা টমেটোর মতো লাল করে দেই, কিন্তু ম্যাডাম এটার জন্য কিছু করতে পারতেছি না। আপনারা তাহলে যান। আচ্ছা, তো ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিও, আর ম্যাডামকে বলবে যে খাবার খাওয়ার টাকা দেওয়ার জন্য তুমি তোমার নিজের পকেট থেকে 1টা টাকাও খরচ করবে না। এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন ইকবাল ভাই। ঠিক আছে, আপনি যান তাহলে, আমি কাজ করতে থাকি, দেরি হয়ে যাইতেছে। ইকবাল চলে যেতেই নীল তার কাজ শুরু করে দিল। বেশ কিছুক্ষণ কাজ করার পর নীলা আসলো আর নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার নীল, চলেন খাবার খেয়ে আসি। হ্যাঁ ম্যাডাম চলেন, আমারও খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। আর খাবারের টাকাটা কিন্তু আপনি দিবেন, আমি দিতে পারবো না। ঠিক আছে, খাবারের টাকা আমি দেব। এখন চলো যাওয়া যাক। এই বলে নীল আর নীলা চলে আসলো খাবার খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দুইজন চলে আসলো আবার অফিসের ভেতরে। নীলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কাজ করতে থাকেন, আমি আমার কেবিনে আছি। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিয়েন। এই বলে নীলা ওইখান থেকে চলে গেল। এদিকে নীল তার কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ নীলের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, আজকে বাড়িতে আসবি না? রাত তো অনেক হয়েছে। আম্মু আজকে একটু অফিসে কাজ বেশি তো এটার জন্য আর যাইতে পারি নাই, কালকে একবারে রাতে আসবো। ঠিক আছে, আর খাবার খেয়ে নিস বাবা, রাত তো অনেক হয়েছে। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি খাবার খেয়ে নিয়েছি, এখন রাখলাম। তাহলে আম্মু পরে আবার কথা বলবো। এই বলে নীল কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর নীল তার ম্যাডামের কেবিনের দিকে তাকাতেই দেখতে পেল তার ম্যাডাম তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীল তাড়াতাড়ি করে তার চোখ সামনের দিকে ফিরিয়ে নিল আর মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? নিশ্চয়ই কিছু করার জন্য। আবার আসবে, আমি চুপচাপ কাজ করতে থাকি। এত রাতে এত বড় অফিসে চিল্লাচিল্লি করলেও বাইরের কেউ শুনবে না, খুব ভয়ও করতেছে। এইসব মনে মনে বলতেছিল নীল।
এমন সময় তার কেবিনের ভেতরে প্রবেশ করলো নীলা। নীলকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, কাজ কত দূর গিয়েছে? কালকে শেষ হবে নাকি আরো কয়েকদিন সময় লাগবে? আশা করি কালকে শেষ করার চেষ্টা করব। আপনি আপনার কেবিনে যান, আমি কাজ করতে থাকি। এইখানে থাকলে কোনো সমস্যা নাকি? আমি আজকে সারা রাত তোমার সাথে থাকবো। তুমি কাজ করবে আর আমি তোমার কাজ দেখব। কাজে কোনো ফাঁকি দিতে পারবে না। আজকে রাতে কাজ করলে যে 500 টাকা কেটে নিয়েছিলাম ওই 500 টাকা আবার অ্যাড করে দেব। এইসব বলছে নীলা। এদিকে নীল চুপচাপ নীলার কথা শুনছে। সারা রাত নীলা নীলের পাশে বসে শুধু কথা বলেছে আর নীল শুধু উত্তর দিয়েছে। সকাল 6টা বাজতেই নীলা চলে গেল তার কেবিনে। 7:30 থেকে সবাই আসা শুরু করে দিল। এদিকে নীল সারা রাত কাজ করার পর ফাইলটা চেক করে দেখে মনে মনে বলতে লাগলো, যাক 90% কাজ কমপ্লিট করলাম। আশা করি রাতের আগেই শেষ করে ফেলবো। এইসবই বলছে মনে মনে। এমন সময় ইকবাল এসে নীলের কেবিনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার নীল ভাই, সারা রাত কাজ করি, চোখের অবস্থা তো খারাপ করে দিয়েছেন। ঘুমিয়ে পড়ে যাইতেছেন, ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে ঘুমান। যে ডাইনি ম্যাডাম, আপনি আবার বলতেছেন আমাকে ছুটি দিবে? এই কাজ শেষ না করা অবধি আমাকে ছুটি দিবে না। 90% কাজ কমপ্লিট করে ফেলেছি। আশা করি 1-1.5 ঘন্টার মধ্যেই বাকি 10% কাজ কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, করেন তাহলে। কাজ শেষ করে এরপর ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় যান। এত বেশি প্রেসার নিলে পরে সমস্যা হবে। যে কাজ আগে আমি 1 সপ্তাহে করতাম সেই কাজ আমাকে একদিনে করিয়ে নিয়েছে। আল্লাহ ওনাকে হায়াত দান করুক অনেক বছরের, যাতে আমাদের উপর এরকমভাবে নির্মম অত্যাচার করতে পারে। এইসব বলতেছে নীল। এমন সময় নীলা এসে দুজনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এটা আড্ডা দেওয়ার জায়গা না, এটা হচ্ছে অফিসে কাজ করার জায়গা। আর আপনি অফিসে প্রবেশ করতে না করতেই কাজ করা শুরু করে দিয়েছেন কেন? আপনি আপনার কেবিনে যান। আর মিস্টার নীল, আপনার কাজ কত দূর এগিয়ে গেছে এবং কতক্ষণ সময় লাগবে কাজ শেষ করতে? ম্যাডাম, আর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই কাজটা শেষ করতে। ও আচ্ছা, এই কাজটা শেষ করে ফাইলগুলো কাজ শেষ করে এরপর আপনি বাসায় যাবেন। আমি সবগুলোর ফাইলের অর্ধেক অর্ধেক কাজ করে রেখেছি। ম্যাডাম, আজকে আর আমি কাজ করতে পারবো না, আমার খুব ঘুম পাইতেছে। প্লিজ আজকে আমাকে ছেড়ে দেন, কালকে আমি আপনার কাজ করে দিব যতগুলো কাজ আছে। নীলা নীলের চোখের দিকে তাকিয়ে দেখে সত্যি তার চোখ দুইটা ঘুমে টলমল হয়ে আছে। এক রাতের মধ্যে তার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এইটা দেখে নীলা বলতে লাগলো, ঠিক আছে, তোমাকে ছুটি দিয়ে দিলাম। এই বড় ফাইলের কাজটা শেষ করে এরপর তুমি বাসায় চলে যাবে। আর সারাদিন ঘুমিয়ে সন্ধ্যা 7টার দিকে একবার অফিসে আসবে এই ফাইলটা নেওয়ার জন্য। অন্যান্য অফিসের বায়াররা আসবে। তুমি ফাইলটার কাজ করেছো, তুমি তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবে আশা করি। এই বলে নীলা ওখান থেকে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর নীল তার কাজ শেষ করে ফাইলটা জমা দিয়ে চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমালো নীল। বিকাল 5টার দিকে নীলের ঘুম ভেঙে যেতেই নীল ফ্রেশ হয়ে চলে আসলো নিচে তার এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি অফিস যাইতেছি, রাতে 9টায় চলে আসবো, খাবার রান্না করে রাখো। ঠিক আছে, যা তাহলে, আমি খাবার রান্না করে রাখবো নে। নীল চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। নীলকে দেখে নীলা বলতে লাগলো, আপনাকে তো বলেছিলাম সন্ধ্যার সময় আসার জন্য, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন। ঘুম ভেঙে গেছে তাই চলে এসেছি। কাজগুলো একটু এগিয়ে রাখি, এখন বাইরে আসবে, তখন না হয় তাদেরকে বুঝিয়ে দিয়ে এরপর আমি বাড়িতে চলে যাব। ঠিক আছে, ফাইলগুলো আপনার কেবিনে আছে, আপনি গিয়ে ফাইলগুলো দেখিয়ে নেন। নীল আর কিছু না বলে চলে আসলো তার কেবিনে। বসে বসে ফাইল দেখছিল। দীর্ঘ 2 ঘন্টা পর কয়েকজন মেয়ে বায়ার আসলো। নীল চলে আসলো বড় একটা কেবিনের ভিতরে। এসে দেখে সবাই বসে আছে। নীল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, আপনারা একবার চেক করে এরপর আমাকে বলেন, আমি আপনাদেরকে ফাইলটা বুঝিয়ে দিব। আপনার মতো একজন স্মার্ট ছেলে কাজগুলো করেছে, কোনোভাবে ভুল তো হতেই পারে না। আপনি আমাদেরকে বুঝিয়ে দেন তাহলেই হবে। নীল মুচকি একটা হাসি দিয়ে ফাইলটা বুঝিয়ে দিল। যখন সবাই চলে যাবে এমন সময় ফারিয়া নামের একটা মেয়ে নীলের কাছে এসে বলতে লাগলো,
আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, রাতে আপনার সাথে কথা বলবো। অবশ্যই, কেন দিব না। 01719 এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ফারিয়া নাম্বার নিয়ে চলে যেতেই নীল পিছনে তাকাতেই দেখতে পেল নীলা আর রাগে মুখ লাল করে বসে আছে। নীল মাথা নিচু করে বলতে লাগলো, ম্যাডাম, এখন তাহলে আমি বাসায় চলে যাই। সকল কাজ তো কমপ্লিট করে ফেলেছি, আর 9টা বেজে গেছে। এখন না গেলে গাড়ি পাবো না আর। প্লে বয় হওয়ার শখ তোর, তাই না? তোর প্লে বয় হওয়ার শখ মিটিয়ে দিতেছি আমি। চেয়ার থেকে উঠে এসে নীলের চুলগুলো টেনে ধরে নীলের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে তো নীল পুরোই অবাক। এদিকে নীলা নীলের ঠোঁট কামড়ে ধরেছে ঠিকই, কিন্তু বারবার জোরে জোরে কামড় দিতেছে। এটা দেখে নীল মৃদু স্বরে চিৎকার দিতেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নীলা নীলকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, তোকে যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে তোর এমন অবস্থা করব, হাত পা নিয়ে বাইরে বের হতে পারবি না, বাসায় পঙ্গু করে রেখে দেব। আমাকে এখনো চিনিস না? ম্যাডাম, আপনাকে চেনা হয়ে গেছে আমার অনেক আগেই, কিন্তু আপনি যে এতটা খারাপ এটা জানতাম না। আমার মতো একটা বিবাহিত পুরুষকে আপনি লিপ কিস করেছেন, এটা একদম মানায় না। সিঙ্গেল হলে বলতে পারতাম খুব ভালো করেছেন, কিন্তু আমি তো মিঙ্গেল। আমার বউ যদি জানতে পারে তাহলে আমার কি অবস্থা করবে জানেন? মানে তুই যদি বিবাহিত হস, তাহলে তোর কাগজপত্রের ওইখানে বিবাহিত লেখা ছিল না কেন? আমি তো বিয়ে করেছি মাত্র 3 মাস হয়েছে, আর আমি তো এই অফিসে চাকরি করি প্রায় 3 বছর বা 4 বছরের মতো হবে। ওই সময় তো আমি বিয়ে করি নাই, তাই আর কি ওই জায়গায় লেখা ছিল না। তাহলে আমার লিপকিস আমাকে ফিরিয়ে দে। এখন কিভাবে তুই আমার লিপকিস ফিরিয়ে দিবি আমি জানি না, এখন ফিরিয়ে দিতে হবে, মানে এখনই ফিরিয়ে দিবি। বলে নীলা দাঁড়িয়ে রইল। এদিকে নীল কি করবে বুঝে উঠতে পারছে না। নীল মনে মনে বলতে লাগলো, যেহেতু ম্যাডাম আমাকে কিস করেছে, সো আমি ম্যাডামকে কিস করলে শোধবোধ হয়ে যাবে, তাহলে তো আর কোনো কিছু করতে হবে না। যেই ভাবা সেই কাজ। নীল নীলাকে আবারও জড়িয়ে ধরে কিস করতে লাগলো। নীলা যেভাবে কিস করেছে নীল সেভাবেই কিস করেছে। দীর্ঘ 10 মিনিট কিস করার পর নীল ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন শোধবোধ হয়ে গেছে। আপনিও লিপ কিস করেছিলেন আমাকে, আমিও লিপ কিস করেছি আপনাকে। এখন তাহলে গেলাম। এই বলে নীল ওখান থেকে চলে আসলো তার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে রুমের ভিতরে শুয়ে শুয়ে মনে মনে এইসব ভাবতেছে আর মুচকি মুচকি হাসতেছে। মেয়েটা কি বোকা, আমাকে লিপ কিস করেছে তো করেছে, আবার আমিও লিপ কিস করেছি। ইস, এত মিষ্টি ঠোঁট আগে যদি জানতাম তাহলে আরও আগে লিপ কিস করতাম। কিন্তু হঠাৎ ম্যাডাম আমার সাথে এরকম করলো কেন বুঝলাম না। আমাকে পছন্দ করে ফেলেছে নাকি? হতেও পারে, আবার নাও হতে পারে। এইসব চিন্তা করতে করতে নীল ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে নীলা খাবার টেবিলে বসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমাদের অফিসে যে নীল নামের একটা ছেলে কাজ করে, সে কি বিয়ে করেছে? আমার জানা মতে তো সে এখনো বিয়ে করে নাই। কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয় নাই। আমি আজকে জিজ্ঞেস করেছিলাম বিয়ে করেছে নাকি, কিন্তু সে তো বললো বিয়ে করেছে 3 মাস আগে। তাহলে আমি বলতে পারতেছি না সে বিয়ে করেছে নাকি। তবে তুই এক কাজ কর, আমাদের অফিসে ইকবাল নামে একটা ছেলে কাজ করে, কালকে তাকে জিজ্ঞেস করিস, সে বলে দিবে। ঠিক আছে আব্বু। এই বলে নীলা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতে ঘুমের দেশে নীলাও পাড়ি জমালো। এদিকে ফারিয়া নামের মেয়েটা নীলকে কল দিল, কিন্তু নীল ফোনটা রিসিভ করলো না, কারণ সে এখন ঘুমে বিভোর হয়ে আছে। এদিকে ফারিয়া মনে মনে বলতে লাগলো, আর ঘুমিয়ে গেছে, রাত তো আর কম হয় নাই, আমিও ঘুমাই, কাল সকালে না হয় কল দিব। এইসব বলতে বলতে ফারিয়াও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল তার ফোনটা বাজতেছে। অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া, কেমন আছেন? আর কালকে রাতে আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেন নাই কেন? কালকে রাতে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর আপনি যে ফোন দিয়েছেন আমি দেখি নাই। সকালে উঠে আপনি তো সেই মেয়েটা যে আমার নাম্বার নিয়েছিলেন অফিস থেকে, তাই না? হ্যাঁ, আমি সেই মেয়েটা। তো এখন অফিসে যাবেন নাকি? হ্যাঁ, আমি এখন অফিসে যাব, ফোন রাখলাম। আর আমাকে ফোন দিলে দুপুর 2টার সময় ফোন দিবেন। অফিসে থাকলে ফোনে কথা বলতে পারবো না, ম্যাডাম খুব রাগী মানুষ, কথা বলতে দেখলে বকাঝকা করবে। তাহলে আমাদের অফিসে চলে আসেন, আমি আপনার কাজের ব্যবস্থা করে দিব। না না, আমি এই অফিসে চাকরি করি অনেক বছর ধরে। এখন যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে বড় স্যার জিজ্ঞেস করবে কেন ছেড়ে দিয়েছি, অনেক কথা বলবে। ঠিক আছে, চাকরি করেন, তাহলে এখন
ফোন রাখলাম, আমি অফিসে যাব, দুপুরে ফোন দিব, কল রিসিভ করে। এই বলে ফারিয়া কলটা কেটে দিল। এদিকে নীল চলে আসলো অফিসে, তার কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় ইকবাল আসলো আর বলতে লাগলো, নীল, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো নাই। মিয়া, তোমার সাথে এতদিন ধরে চলাচল করি, তুমি বিয়ে করেছো, আমাকে একবারও জানাও নাই, এটা কিন্তু একদম ঠিক করো নাই। কেন ইকবাল ভাই, আমি আবার কি করলাম? আরে মিয়া, কে বলেছে আমি বিয়ে করেছি? আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করলে তো আপনারা জানতে পারতেন। তাহলে ম্যাডাম যে বললো তুমি বিয়ে করেছো, এটা কি মিথ্যা? ও আচ্ছা, এটা ম্যাডাম বলেছে। আসলে ম্যাডাম একটু আমার উপর জেলাস ফিল করে, তো এটার জন্য আমি আর একটু জেলাস ফিল করার জন্য এসব বলেছি। ম্যাডাম যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে বিয়ে করে ফেলেছি। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। এখন তুমি কাজ করো, আমি আমার কেবিনে গেলাম। এখন ইকবাল চলে গেল তার কেবিনে। এদিকে কলেজ সকল কিছু শুনেছে নীলা। দুপুরে খাওয়ার জন্য সবাই চলে গেল ক্যান্টিনে। এদিকে নীল সব কিছু গুছিয়ে সেই ক্যান্টিনের দিকে যেতে যাবে, এমন সময় নীলা ডাক দিয়ে বলল, নীল, আজকে তুমি আমার সাথে খাবার খাবে, ভেতরে আসো। নীল ভেতরে আসতেই নীলা দরজাটা লাগিয়ে ভিতরে দুজনে বসে পড়লো খাবার খাবার জন্য। খাবার খাইতেছে দুইজন, এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফারিয়া কল দিয়েছে। নীল একবার নীলার দিকে তাকিয়ে কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ফারিয়া বলতে লাগলো, কি করো, খাবার খাচ্ছ এখন নাকি? হ্যাঁ, খাবার খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি ফোন দিব। ফোন রাখলাম তাহলে এখন। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে ফোন দিবে, কিন্তু অপেক্ষায় রইলাম। বলে নীল কলটা কেটে দিল। এদিকে নীলা নীলের দিকে তাকিয়ে চোখ দুইটা বাঁকা করে বলতে লাগলো, ফারিয়া কল দিয়েছে তাই না? না, ফারিয়া কল দেয় নাই, আমার বউ কল দিয়েছে। খাওয়া দাওয়া করে এরপর ওর সাথে কথা বলবো। আচ্ছা, তোর ফোনটা দে, আমি তোর বউয়ের সাথে কথা বলবো, দেখি তোর কিরকম বউ হয় উনি। এই বলে নীলা নীলের ফোনটা নিয়ে কল দিল ফারিয়ার নাম্বারে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি খাওয়া শেষ নাকি আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছো খাবার না খেয়ে? আমি নীল না, আমি নীলের বস নীলা বলতেছি। কালকে নাম্বার নিলেন, আবার আমার অফিসের কর্মচারীর সাথে রিলেশন করতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আপনাকে সতর্ক করে দিলাম, আপনি আর ফোন দিবেন না নীলকে। আমি 100 বার ফোন দিব নীলকে, আমার পছন্দ হয়ে গেছে। দরকার পড়লে কালকে নীলকে বিয়ে করব, তবুও আমার নীলকে লাগবে। নীলকে বিয়ে করলে আপনি কোনো কিছুই পাবেন না, কারণ নীলের সব কিছু আমার কাছে আর আমার সব কিছু নীলের কাছে। আপনি চাইলে আমি দেখাতে, মানে বুঝলাম না, কি দেখাতে চাইতেছেন? ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই বলে নীলা হাত ধুয়ে চলে আসলো নীলের সামনে। চেয়ারটা সরিয়ে নীলের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে একটা পিক তুলল। পিক তোলা শেষ হতেই ফারিয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, আপনি কাজটা একদম ভালো করছেন না, নীলকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আপনার আগে আমি পছন্দ করেছি নীলকে, আর সামনে বিয়ে করব নীলকে, আপনাকে ইনভাইট করব। এই বলে নীলা ভয়েসটা সেভ করে রেখে দিল। নীলকে উদ্দেশ্য করে নীলা আবারও বলতে লাগলো, আর যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে তোর ঠোঁট সেলাই করে রেখে দিব। তুই এখনো আমাকে ভালোভাবে চিনিস না। আপনি আমার কে হন যে আমাকে এভাবে শাসন করতেছেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? নীলা নীলের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, তুই হচ্ছিস আমার জান, মানে হচ্ছে তুই আমার বর এখন থেকে। হ্যাঁ, আমি আপনাকে আগেই বলেছি আমি বিবাহিত। আপনি কেন আমার পিছু পিছু ঘুরঘুর করতেছেন? এতই যদি ভালো লাগে তাহলে ইকবাল ভাইকে বিয়ে করেন, উনিও বিবাহিত। তুই যে বিবাহিত না, এটা আমি অনেক আগেই জেনে গেছি। সো আমার সাথে বাটপারি করা ছেড়ে দে, এসব আমার একদম পছন্দ না। শেষবারের মতো বলে দিলাম তোকে, আর যাতে কোনোদিনও মিথ্যা কথা না বলিস। এখন যা, গিয়ে কাজ কর, আর তোর ফোন আমার কাছে থাকবে। এখন থেকে অফিস থেকে যাওয়ার সময় তোর ফোন নিয়ে যাবি। নীল চুপচাপ চলে গেছে তার কেবিনে। এদিকে নীলা তার কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলের আম্মু কল দিয়েছে। নীলা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলের আম্মু বলতে লাগলো, হ্যালো নীল, তুই আজকে ছুটি নিয়ে একটু বাসায় চলে আয়। তোর মামা মামি আর মামা তো বোন আসতেছে, বাজারে যেতে হবে, তোর আব্বু তো অফিসে। নীলের মামাতো বোনের বয়স কত?
হঠাৎ ওই পাশ থেকে মেয়ে কণ্ঠ শুনে নীলের আম্মু অবাক হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীলের আম্মু বলতে লাগলো, নীলের মামাতো বোনের বয়স 18 বছর। আর আপনি কে? আপনি নীলের ফোন কোথায় পাইছেন? আমি হচ্ছি নীলের বস, তবে এখন থেকে ওর হবু বউ আমি। 2 দিন পর আপনাদের বাসায় আসবো। আপনারা নীলের বিয়ে ঠিক করবেন না অন্য কোথাও? নীলের বিয়ে তো ঠিক হয়ে গেছে। নীলের মামাতো বোন আসলে রাতে বিয়ে হবে, আপনি নীলকে পাঠিয়ে দিন। এটা বলেই নীলের আম্মু কলটা কেটে দিল। নীলের আম্মুও বেশ মজার মানুষ। উনি বুঝতে পারছে যে নীলকে পছন্দ করে তার বস। এদিকে নীলা চলে আসলো নীলের কেবিনে। নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হঠাৎ বাসায় যাওয়ার জন্য কেন বলেছে? আর আপনি কেন যাবেন আমার সাথে? এই নীল চল, তোদের বাসায় যাব। তোর আম্মু কল দিয়েছে, বলেছে বাসায় যাওয়ার জন্য। তোকে যে বিয়ে করব ওইটার জন্য কথা বলতে যাব, চল আমার সাথে। তোর আম্মু নাকি তোর মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। ওরা নাকি আজকে আসতেছে। আজকে দেখি তোকে কিভাবে বিয়ে করে। আপনাকে যেতে হবে না। আপনি আমার বস, বসের মতো থাকেন। আর আপনাকে আমার পছন্দ না। আপনি দেখতে একেবারে অসুন্দর এবং অনেক রাগী। দেখ, এখন বেশি কথা বলবি না। অফিসে কিন্তু অনেক মানুষ আছে। অপমান করলে আমি অপমান করতে পারি, কিন্তু অপমান করব না। ভালোই ভালোই বলতেছি, চল আমার সাথে। নীল বুঝতে পারছে নীলা অনেক রেগে গেছে। নীল নীলাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলের সাথে নীলাকে দেখে নীলের আম্মু বলতে লাগলো, কি রে নীল, এই মেয়েটা কে? আগে তো কখনো দেখি না। আম্মু, এই মেয়েটা হচ্ছে আমার অফিসের বস। আমার হবু বউকে দেখতে এসেছে। নীলের কথা শুনে নীলা নীলের কান টেনে ধরলো আর বলতে লাগলো, তুই যদি বিয়ে করতে চাস তাহলে আমাকে বিয়ে করতে হবে, অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবি না। আর আন্টি, আপনার নীলের বিয়েটা ক্যান্সেল করে দেন। আমি যখন বলেছি নীলকে বিয়ে করবো, তো আমিই বিয়ে করব, অন্য কেউ করতে পারবে না। আচ্ছা, আগে বাড়ির ভিতরে এসো, এরপর কথা বলতেছি। আর নীল, তুই এই লিস্টের সকল জিনিস নিয়ে আয়। নীল চলে গেল বাজারে। এদিকে নীলা সোফায় বসে আছে। এমন সময় নীলের আম্মু এসে নীলার পাশে বসে বলতে লাগলো, নীলকে অনেক পছন্দ করো তাই না? হ্যাঁ, নীলকে অনেক পছন্দ করি। প্লিজ আপনি নীলের বিয়েটা ভেঙে দেন, আমি নীলকে বিয়ে করব। আমি তো ওই সময় মজা করছিলাম যাতে তুমি আমাদের বাসায় আসো আর আমি তোমাকে দেখতে পারি। আর নীলের মামাতো বোনের বয়স 12 বছর। আমি তোমাকে মিথ্যে বলেছি। তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। না, এখন বসতে পারবো না। এখন আমাকে অফিসে যেতে হবে, কারণ আজকে একটা মিটিং আছে। দুপুর 12টা বেজে গেছে। এখন তাহলে আমি যাই, আবার না হয় সন্ধ্যায় সময় আসবো। ঠিক আছে, যাও তাহলে। সন্ধ্যার সময় আসবে, কিন্তু অপেক্ষায় থাকবো। এই বলে নীলা চলে গেল ওইখান থেকে তার অফিসে। দুপুর 1টার সময় মিটিংটা শেষ করে বসে আছে। এমন সময় তার কেবিনে প্রবেশ করলো ইকবাল আর বলতে লাগলো, ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল, কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করব না। বলো, কি বলবে? আপনি কি নীলকে পছন্দ করেন? নীলের ব্যাপারে আপনি সবকিছু জানেন নাকি? নীল কি করে, কিরকম ছেলে, ইত্যাদি ইত্যাদি। না, এসব জানার দরকার নেই। আমার মনে হয় নীল খুবই ভালো। এটার জন্য আমি তাকে বিয়ে করতে যাইতেছি। কেন, কোনো অসুবিধা নাকি? না ম্যাডাম, কোনো অসুবিধা না। আমি বলতে চাইছিলাম যে নীল খুবই একটা ভালো ছেলে, কারণ সে অফিসে চাকরি করতেছে প্রায় 3 বছরের উপরে হবে। এখনো পর্যন্ত দেখলাম না কারো সাথে বেয়াদবি করতে বা কোনো মেয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে। সে কাজ ছাড়া আর কিচ্ছু করে না। তবে সে এলাকাতেও খুব ভালো। কোনোদিন দেখলাম না কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করতে। হ্যাঁ, আমি জানি সে খুবই ভালো। এটার জন্য তো তাকে বিয়ে করতে চাইতেছি। আমার টাকা পয়সার দরকার নেই, যে সুখী হতে পারলেই চলে। এইসব বলতেছে নীলা এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, হ্যাঁ নীলা, তুই একটু বাসায় চলে আয় তো, একটা কাজ আছে। ঠিক আছে আব্বু, আমি 10 মিনিটের মধ্যে বাসায় আসতেছি। বলেই নীলা কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে তার বাসার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর নীলা চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই নীলার আব্বু এসে দরজা খুলে দিল। নীলার বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সোফায় বসে আছে কয়েকজন লোক, সাথে একটা ছেলে। তাদেরকে দেখে নীলা তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, ওরা কারা? আগে তো কখনো ওদেরকে দেখি নাই আমাদের বাসায়। ওরা তোকে দেখতে এসেছে।
ওদের যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়ের কথাবার্তা বলে ফেলবো। সরি আব্বু, আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। আমার অন্য একটা ছেলে পছন্দ আছে। মানে তুই এসব কি বলতেছিস? অন্য একটা ছেলে পছন্দ আছে মানে? আগে তো তুই কখনো আমাদেরকে বলিস নাই যে তোর অন্য একটা ছেলে পছন্দ আছে। আগে বলি নাই তো কি হয়েছে, এখন তো বলতেছি আমার অন্য একটা ছেলে পছন্দ আছে। তোমরা ওদেরকে বলে দাও যাতে চলে যাওয়ার জন্য। রফিক সাহেব, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতাম না আমার মেয়ে অন্য একটা ছেলেকে পছন্দ করে। সমস্যা নেই, কারণ এখনকার ছেলেমেয়েরা তাদেরকে পছন্দ করলে বিয়ে করবে, খুব ভালোভাবে সংসার করতে পারবে। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাই। যারা এসেছিল নীলাকে দেখার জন্য তারা চলে গেল। নীলা ফ্রেশ হয়ে এসে তার আব্বুর পাশে বসে বলতে লাগলো, আব্বু, আমি নীলকে পছন্দ করি। নীল গরিব ঘরের ছেলে হলেও আমি তার কাছে খুব ভালোভাবে থাকতে পারবো। দেখ, যাকেই পছন্দ করিস না কেন তার ব্যাপারে সবকিছু জেনে এরপরে বিয়ে করার সিদ্ধান্ত নিবি। আর তুই কি সত্যি শিওর যে নীলের সাথে থাকতে পারবি? হ্যাঁ আব্বু, আমি শিওর নীলের সাথে থাকতে পারবো। কয়েকদিন পর না হয় নীলকে আমাদের বাসায় নিয়ে আসবো, তখন নীলের সাথে কথা বলবে। ঠিক আছে, এখন যা, রুমে গিয়ে রেস্ট কর, অফিস থেকে এসেছিস। নীলা চলে আসলো তার রুমে। ফোনটা বের করে ফোন দিল নীলকে। ওইদিকে নীল তার মামাতো বোনের সাথে বসে গল্প করতেছে। এমন সময় নীলার কল পেয়ে চলে আসলো তার রুমে আর বলতে লাগলো, এই সময় কল দিয়েছেন কেন? সারাদিন চোখের সামনে থাকি, তবু আপনার মন ভরে না আমাকে দেখে? না, মন ভরে না, সারাদিন দেখবো তোকে। তাতে তোর কোনো আপত্তি আছে নাকি? আপত্তি থাকলে বলতে পারিস, দেখবো না তোকে আর। না, আপত্তি থাকবে কেন? আপনার মতো একটা সুন্দরী বস আমাকে যদি দেখে তাহলে তো আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, এখন ফোন রাখলাম, পরে কথা হবে। বাসায় মেহমান এসেছে তো, তাদের একটু সময় দিব। ঠিক আছে, রাত 10টার সময় কল দিবি। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে নীলা কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নিচে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে নিল। রাত 9টায় সময় তার মামাতো বোনের সাথে কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, তুমি করছো? হ্যাঁ, আমিও করছি। নীল নীলার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত 1টা বেজে গেছে কেউ বুঝতে পারে নাই। নীল নীলাকে বাই বলে ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে চলে গেল অফিসে। নীলার কেবিন থেকে ফাইল নিয়ে যেই চলে আসতে যাবে এমন সময় নীলা বলতে লাগলো, নীল একটু দাঁড়াও। নীল দাঁড়াতেই নীলা নীলের সামনে দাঁড়িয়ে নীলের ঠোঁট জোড়াতে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, এখন যাও তাহলে তুমি, আবার খাওয়ার সময় তোমাকে আদর করব। ঠিক আছে। এই বলে নীল চলে আসলো নীলার কেবিন থেকে তার কেবিনে। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই নীলের। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নীলার কেবিনে। এসে দেখে নীলা কয়েকজন বায়ারদের সাথে কথা বলতেছে। এমন দেখে নীল ভেতরে আর গেল না, চলে গেল ক্যান্টিনে। বেশ কিছুক্ষণ পর নীল ক্যান্টিন থেকে বের হয়ে নীলার কেবিনে উঁকি দিতেই দেখতে পেল কেউ নেই। নীলা একা বসে আছে। সিঙ্গারা খেতে খেতে ভেতরে ঢুকতেছে নীল। এটা দেখে নীলা বলতে লাগলো, একা একা খাইতেছো আমাকে না দিয়ে? আমার কাছে 5 টাকা ছিল, ওই 5 টাকা দিয়ে আমি খাইতেছি, আর তুমি বলতেছো আমি একা একা খাইতেছি? টাকা লাগবে নাকি? লাগলে আমার কাছ থেকে নাও। না, টাকা লাগবে না। তুমি তো খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করে নাও। আর আমার তো কাজ শেষ, আমি তাহলে এখন বাসায় চলে যাই, যদি কোনো প্রয়োজন না হয়। না, এখন বাসায় যেতে পারবো না। আমি তোমাকে নিয়ে একটু পর ঘুরতে যাব এক জায়গায়, এবং আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব তোমাকে। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তুমি খাবার খেয়েছো নাকি? খাবার না খেয়ে ঘুরাঘুরি করা লাগবে না, এখানে বসো, আমি খাবার খাইয়ে দিতেছি এবং নিজেও খেয়ে নিতেছি। বিয়ের আগে যদি এরকম আদর করো তাহলে আমার তো মনে হয় বিয়ের পর আমার কপালে শনি লেখা আছে, কারণ আম্মু বলেছে বিয়ের আগে যদি কেউ অনেক বেশি রোমান্টিক এবং আদর করে তাহলে বিয়ের পর নাকি তার কপালে শনি লেখা থাকে। হ্যাঁ, তা তো লেখা আছেই। যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে এমন মার মারবো জীবনে কোনোদিন আমার নামটাও মুখে নিতে পারবে না। এরকম ভাবে ভয় দেখালে কিন্তু আমি বিয়ে করব না। হয়েছে হয়েছে, আদর খাওয়ার সময় তো তাড়াতাড়ি চলে আসো। এখন বিয়ে করবে না বলতেছো,
বসো, খাইয়ে দিতেছি। নীলা নীলকে খাইয়ে দিতে লাগলো। ওইদিকে নীল খাবার খেয়ে মুখ ধুয়ে নীলাকে নিয়ে চলে আসলো নিচে। নীলা ড্রাইভ করছে আর নীলের সাথে কথা বলছে। এমন সময় নীল বলতে লাগলো, জানি না তোমার মধ্যে কি দেখেছি, তবে তোমার মধ্যে অন্যরকম একটা জিনিস আছে যেটা আমাকে তোমার প্রতি খুব আকর্ষণ করেছে। আচ্ছা, এইসব কথা বাদ দাও, এখন বলো বিয়ে কবে করবে? আমি কিন্তু আব্বুকে তোমার কথা বলেছি। আব্বু বলেছে যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাসায়। আচ্ছা নীলা, আমার কি এমন দেখেছো যে আমাকে পছন্দ করেছো? আমার মধ্যে তো তেমন কিছু নেই যে তুমি আমাকে পছন্দ করতে পারবে। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আম্মু আব্বু তো বলতেছে এখনই বিয়ে করার জন্য, কিন্তু আমি এখন বিয়ে করব না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু একটা করতে চাই। বিয়ের পর তো এই অফিসটা তোমার হয়ে যাবে, তখন তোমাকে আর নিজের পায়ে দাঁড়াতে হবে না। তুমি এই অফিসে চাকরি করবে, আমি বাসায় আম্মু আব্বুকে সময় দিব। দেখো নীলা, তোমার এসব জায়গা সম্পত্তির উপর আমার একদম লোভ নেই। যদি লোভ থাকতো তাহলে আমি আরো অনেক আগে তোমার পিছনে ঘুরঘুর করতে পারতাম। হ্যাঁ আমি জানি, এটার জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি, কারণ তুমি অন্যদের চাইতে অনেকটা ভিন্ন, কিন্তু খুব রাগী। আমার রাগ এখনো দেখো নাই? ওই দিন আমাকে চড় মারছো, এটার জন্য তো কিছু বলি নাই। এখন তো বিয়ে করব, বিয়ে করলে বাসরাতে পুষিয়ে নিব চড়টা। নীলের কথা শুনে নীলা মুচকি হাসলো। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো অনেকটা দূরে একটা সুন্দর কফি শপে। দুইজন বসে কথা বলছে আর কফি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীলার কয়েকজন বান্ধবী আসলো। নীলকে দেখে বলতে লাগলো, বাহ নীলা, তুই তো ভালো একটা ছেলে পাইছস, দেখতেও হ্যান্ডসাম, আবার তোর অফিসের চাকরিও করে। রোমান্টিক কিছু করছিস নাকি? এই তোরা চুপ করবি? এসব বলতে বলেছি নাকি? নীল এই হচ্ছে ময়না, এই হচ্ছে টিয়া, আর ওর নাম হচ্ছে সাবিহা। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে সন্ধে হয়ে গেছে কেউই টের পায়নি। নীলা আর নীল চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল আর নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীল, নীলাকে নিয়ে আসতে পারি না? মেয়েটার সাথে কিছুক্ষণ গল্প করতাম, বাড়িতে সারাদিন একা একাই থাকি। আচ্ছা কালকে নিয়ে আসবো নে, আজকে তো চলে এসেছি। ওরা কি চলে গেছে নাকি? না, ওরা চলে যায় নাই, ওরা বিশ্রাম নিতেছে, কারণ আজকে একটু ঘুরতে গিয়েছিলাম তো। তুই আসার 10 মিনিট আগেই এসেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোমরা থাকো তাহলে। এই বলে নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে গল্প করতে লাগলো। গল্প করার মাঝখানে নীলের মামা বলতে লাগলো, কিরে নীল, বিয়ে সাথে করবি না নাকি? আমরা তো চাচ্ছিলাম মারিয়ার সাথে তোর বিয়েটা দিয়ে দেই, কিন্তু মারিয়া তো এখন অনেক ছোট, বিয়েটা তো দেয়া যাবে না। ছোট হয়েছে তো কি হয়েছে, বিয়ে দিয়ে দাও। আম্মু তো আছে, পেলে পুষে বড় করে নিবে, তাই না আম্মু? হা হা হা। এইসব বলছে নীল আর সবাই হাসছে নীলের কথা শুনে। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর সবাই খাবার টেবিলে চলে আসলো। খাওয়া দাওয়া সেরে সবাই বসে আড্ডা দিতে লাগলো, কারণ কালকে শুক্রবার, কালকে কারো অফিস নেই। রাত 12টা অবধি আড্ডা দিয়ে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই এমন সময় তার ফোনটা বেজে উঠল। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে নীলার প্রায় 200+ মিস কল। এটা দেখে নীল জিহ্বায় কামড় দিয়ে বলতে লাগলো, আজকে আমার কপালে কি জানি লেখা আছে, হে আল্লাহ আমাকে বাঁচাই নাও। নীলা আজকে জানি আমাকে কি বলে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকেই নীলা বলতে লাগলো, এই কুত্তা বনবিড়াল বাদর, তোকে কতগুলো ফোন দিয়েছি, একটা ফোন রিসিভ করছিস না কেন? এতক্ষণ কোন মেয়ের সঙ্গে ট্রেনিং মারছিলি? সরি নীলা, আসলে আমি ফোনটা আমার সাথে নিয়ে যাই নাই, টেবিলের উপর রেখে নিচে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ। প্লিজ মাফ করে দাও। এমনি এমনি তো মাফ করবো না। কালকে সকাল 9টা থেকে সারাদিন আমাকে নিয়ে ঘুরতে হবে। যদি করতে পারিস তাহলে আমি মাফ করব, আর না পারলেই বল, তোর জন্য শাস্তির ব্যবস্থা করতেছি। সারাদিন তো ঘুরতে পারবো, নামাজ পড়বে কে? সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় আসবো, এরপর গোসল করে নামাজে গিয়ে নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে 3টার সময় আবার বের হব। রাত 8টা অবধি ঘোরাঘুরি করব, চলবে তো? হ্যাঁ চলবে। নীল নীলার সাথে রাত 2টা অবধি কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় নীল নীলাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে 11:30টার দিকে চলে আসলো বাসায়।
গোসল করে 12টার সময় মসজিদে গেল। জুম্মার নামাজ আদায় করে আবারও বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় ফারিয়ার সাথে দেখা। ফারিয়া নীলকে দেখে বলতে লাগলো, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমাকে ওই নীলা শাকচুন্নিটা। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তোমাকে বিয়ে করার পর তোমাকে অনেক ভালোবাসবো, কিন্তু আমার সব স্বপ্ন বৃথা হয়ে গেল। তা তোমরা বিয়ে করতেছো কবে? এই তো বিয়ে করতে করতে প্রায় আরো 6 থেকে 7 মাস পর বিয়ে করব। তাই এদিকে কোথায় যাওয়া হচ্ছে? সামনে একটা বান্ধবীর বাসায় আছে, তার বাসায় যাইতেছি। আচ্ছা তাহলে বাড়িতে যাও, আবার তো তোমার জন্য অপেক্ষা করতেছে নীলা। আজকে আবার শুক্রবার, নিশ্চয়ই ঘুরতে যাবে। হ্যাঁ তা তো যেতেই হবে, কারণ শুক্রবার একটা খুশির দিন। যদি ঘুরতে না যাই তাহলে কি রকম দেখাই বলো? হ্যাঁ খারাপ তো দেখাই। আচ্ছা যাও তাহলে। নীল চলে গেল। তাদের বাড়ির সামনে দেখে নীলার গাড়িটা দাঁড় করানো। নীল বুঝতে পারছে নীলা হয়তো তাদের বাসায় এসেছে। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলকে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, এত দেরি কেন হচ্ছে? আব্বু তো সেই কখন চলে এসেছে। রাস্তায় একটু বন্ধু বান্ধবদের সাথে কথা বলছিলাম, তাই আর কি আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি কখন এসেছো? আমি তো আসলাম প্রায় 1টার দিকে, তুমি তখন মসজিদে চলে গেছো। আচ্ছা ভেতরে আসো, খাবার খেয়ে নাও, তারপর ঘুরতে যাব। 4 জন মিলে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করে দুজন বেরিয়ে পড়লো ঘোরাঘুরি করার জন্য। সন্ধ্যা 7টা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাড়ির সামনে একটা ফুচকার দোকানে। ফুচকা খেয়ে নীল চলে আসলো তাদের বাসায়, আর নীলা চলে গেল তাদের বাসায়। নীল কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, এইভাবে যদি ঘোরাঘুরি করতে মন চায় তাহলে এক কাজ কর, বিয়ে করে ফেল, এরপর না হয় ঘোরাঘুরি করবি ভালোভাবে। আম্মু এখন যে বলতেছো বিয়ে করার জন্য, আমি তো সেই রকম ভাবে প্রস্তুতি নেই নাই। এখন বিয়ে করতে পারবো না, আর কয়েকটা মাস যাক, এরপর না হয় বিয়ে করব। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর, আমরা আর তোকে জোর করব না। তোর যেভাবে ইচ্ছে সেইভাবে চলাচল কর। নীল চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলো। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু রায়হান কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রায়হান বলতে লাগলো, কিরে শালা, আমাদেরকে তো একবারে ভুলে গেলি। একবার ফোন দিস না, দেখাও করিস না। আজকে দেখলাম তোর অফিসের বসকে নিয়ে ঘুরতে গিয়েছিস। তোর বসের সাথে কোনো লাইন আছে নাকি? হ্যাঁ লাইন তো আছে, তবে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি আমরা 2 জন। দাওয়াত দিবনে, তোরা তো আবার দাওয়াত খাওয়ার জন্য পাগল। নীল রায়হানের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে বাড়ি জমালো, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করেছে। এদিকে নীলা নীলকে আর বিরক্ত করলো না, কারণ নীল অনেক হাঁটাহাঁটি করেছে, ক্লান্ত মনে হয়। নীলাও ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে নীলা চলে এসেছে। এত সকালে নীলাকে দেখে বলতে লাগলো, নীল কি ব্যাপার নীলা, তুমি এত সকালে আমাদের বাসায়? হ্যাঁ, এত সকালে তোমাদের বাসায় কেন আসতে পারি না নাকি? আসলে কোনো সমস্যা তোমার? অসুবিধা হলে বলো আমাকে। না আমার কোনো অসুবিধা না, এটা তোমার শ্বশুরবাড়ি, এখানে তো তুমি আসতেই পারো। এত সকাল সকাল এসেছে তো তাই আর কি জিজ্ঞেস করলাম। আজকে অফিসে যাবে না নাকি? হ্যাঁ অফিসে যাব একটু পর। খাবার টেবিলে আসো, আজকে আমি নিজের হাতে রান্না করেছি সবার জন্য। ও আচ্ছা তাই নাকি, খুব ভালো তো, তোমার রান্না খেতে হয়। এই বলে নীল এবং বাকি সবাই বসে পড়লো খাবার টেবিলে। নীলের প্লেটে খাবার দিতেই নীল খাবার খেতে লাগলো। বেশি ভালোই হয়েছে খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে নীল চলে আসলো তার রুমে। রেডি হচ্ছে, এমন সময় নীলের রুমে প্রবেশ করলো নীলা। দরজাটা লাগিয়ে দিয়ে নীলের সামনে এসে দাঁড়িয়ে নীলকে বলতে লাগলো, এত সুন্দরভাবে সেজেগুজে যেতে হবে না। অফিসের সকল মেয়েরা তোমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। নীলার কথা শুনে নীল আস্তে আস্তে করে তার এক হাত নীলার কোমরে দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, তারা তো তাকিয়ে থাকবেই, আমার মতো এত স্মার্ট একটা বর পেয়েছো তুমি, তারা তাকিয়ে থাকবে না তো কি করবে? ভাবতেছি সামনের মাসে বিয়েটা করে ফেলবো তোমাকে। সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো? সত্যি বলতেছি, সামনের মাসে বিয়েটা করে ফেলবো তোমাকে। ঠিক আছে, তাহলে আমি আজকে বাসায় গিয়ে আব্বুকে না হয় জানিয়ে দেবো যে সামনের মাসে বিয়ে হবে আমাদের। বিয়েটা কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান করব, সবাইকে দেখাবো। ঠিক আছে, তোমার যেহেতু টাকা আছে তুমি বড় করে অনুষ্ঠান করো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে আমার বাড়িটা সাজাবো।
আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি এমন করো কেন? এখনো তো আমাদের বিয়ে হয় নাই, তাহলে কিভাবে আমি তোমার টাকার প্রতি হক আদায় করব? তো কি হয়েছে, বিয়ে তো করবে সামনের মাসে। আচ্ছা, সকল কিছু বিয়ের দায়িত্ব এবং টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দেব, বিয়েটা করবে আমাকে শুধু। ঠিক আছে, তোমার স্বপ্ন হয় মিটিয়ে দিব। এখন চলো অফিসে যাওয়া যাক, দেরি হয়ে যাইতেছে অনেক। এই বলে নীল আর নীলা চলে আসলো অফিসে। দুইজন একসাথে অফিসের ভিতরে প্রবেশ করতেই ইকবালের পাশের টেবিলে থাকা পায়েল বলতে লাগলো, ইকবাল ভাই, সামনের দিকে একবার তাকিয়ে দেখেন, দুইজনকে কত সুন্দর মানিয়েছে। দুইজন যদি বিয়ে করে তাহলে তো আরো অনেক সুন্দর মানাবে। পায়েল, তুমি জানো না ম্যাডাম যে নীলের সাথে রিলেশনে আছে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে? মানে আপনি কি বলতেছেন? এসব নীলের সাথে ম্যাডাম রিলেশনে আছে? আজকেই শুনলাম। হ্যাঁ, ম্যাডাম রিলেশনে আছে, খুব শীঘ্রই তারা বিয়ে করবে। আমরাও একটা দাওয়াত পাবো অনেকদিন পর। যাক, আমার সকল আশা স্বপ্ন অপূর্ণ থেকে গেল। ভাবছিলাম আমার ভালোবাসার কথা নীলকে বলে দিব, কিন্তু আর হলো না। তোমরা সবাই কি শুরু করেছো? ওই দিন ফারিয়া নামের একটি মেয়ে নীলের পিছনে লেগেছে, আর আজকে তুমি। লেগে থাকো, লেগে থাকো, খুব ভালো হবে। নীল তার কেবিনে আসতেই ইকবাল বলতে লাগলো, নীল ভাই, তুমি তো খুব লাকি। তোমার পিছনে এত মেয়ে ঘোরাঘুরি করে আর তুমি নিজেও জানো না। যখন তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন সবাই বলতেছে যে তোমাকে পছন্দ করে। ইকবাল ভাই, আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলেন তো কি হয়েছে। আসলে তেমন কিছু হয় নাই, হয়েছে যে পায়েল নাকি তোমাকে খুব পছন্দ করে। আজকে নাকি তার ভালোবাসার কথা তোমাকে বলতো, কিন্তু সে তো আর জানে না যে ম্যাডামের সাথে তুমি রিলেশনে আছো। পায়েল আপু, আপনি আরো কিছুদিন আগে বলতেন তাহলে তো আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। আপনার মতো এত সুন্দরী মেয়ে দুনিয়াতে আর একটাও নেই। হ্যাঁ নীল, আমি অনেক বড় একটা জিনিস মিস করে ফেলেছি। কি আর বলবো, কিছু বলার মতো নেই। যাই হোক, তুমি ম্যাডামকে নিয়ে সুখে থাকো, এই দোয়া করি। আর বিয়ে করছো কবে? ভাবতেছি তো সামনের মাসে বিয়েটা করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা দাওয়াত পাবেন একটা, পেট ভরে কিন্তু খাবেন, না হলে কিন্তু আমি জোর করে খাওয়াবো। জোর করে খাওয়াতে হবে না, পেট ভরেই খাবো, যাতে আর কোনোদিন বিয়ে না খেতে পারি। এইসব বলছে ইকবাল আর হাসাহাসি করছে। এমন সময় নীলা তাদের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব? আপনাদের কি বারবার বলি, এটা অফিস, কোনো কথা বলার জায়গা না। কাজ শেষ করে তারপর যত পারেন কথা বলেন। ম্যাডাম, আপনি এরকম করেন কেন? জাস্ট একটু কথা বলছিলাম ওদের সাথে, আর আপনি এসে এরকম করতেছেন। দেখুন মিস্টার নীল, আপনি আমার হবু বর, তো কি হয়েছে? আপনাকেও আমি ছেড়ে দিব না। এটা অফিস, কথা বলার জায়গা না। যান গিয়ে কাজ করেন। নীল আর কিছু না বলে চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজ করছে। এদিকে নীলা একবার সকল কিছু ঘুরে দেখে আবারও চলে আসলো তার কেবিনে। দুপুর অবধি কাজ করে নীল চলে আসলো ক্যান্টিনে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ক্যান্টিনে গিয়েছো কেন? আমার কেবিনে আসো, আমি খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, দুজন একসাথে বসে খাবো। আচ্ছা, আমি আসতেছি। এই বলে চলে আসলো নীল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলা নীলকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, নীল, আমি একটা বড় রিস্ক নিতে চাইতেছি, প্রায় 200 কোটি টাকার রিস্ক। আমি বাহিরের দেশের একটা কোম্পানির সাথে একটা প্রজেক্ট ডিল করতে চাচ্ছি। যদি প্রজেক্টটা খুব ভালো হয় তাহলে আমরা এখান থেকে অনেক পরিমাণে লাভ করতে পারবো। তোমাকে পুরো কাজটা নিজেই হ্যান্ডেল করতে হবে। এমনিতেই তো ভালো ছিল, এত বড় একটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল? আচ্ছা, যেহেতু রিস্ক নিয়ে নিয়েছো, আমি তাদের সাথে কথা বলে তাদের কাজটা মন মতো বুঝে এরপর কাজ শুরু করে দিব। তবে আমি অফিসে আসতে পারবো না, যতদিন কাজ করব বাসায় বসে কাজ করব। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা সেখানে বসে কাজ করো, তবে এই প্রজেক্টে যাতে আমরা পাই। যদি প্রজেক্টে ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা অনেক বড় লসের মুখে পড়ব। চিন্তা করবে না, আমি তো আছি, আমি সব দেখে নিব। নীল নীলার সাথে আরো কিছুক্ষণ বসে কথা বলার পর তার কেবিনে চলে আসলো। সন্ধ্যা অবধি কাজ করে নীলাকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। রাত 8টা অবধি নীলদের বাসায় থেকে নীলা চলে গেল তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে নীল। এমন সময় তার আব্বু বলতে লাগলো, বেই সাহেব, আমার মেয়ে তো বলতেছে অনুষ্ঠান করে বিয়ে করবে। এখন আমারও অনেক দিনের ইচ্ছা, আমার একটা মাত্র মেয়ে, তাকে অনুষ্ঠান করে বিয়ে দিব।
টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, বিয়ের খরচ যা আছে সব আমি দেব। আব্বু নীলা তো বলতেছে যে সকল দায়িত্ব সে নিবে। এখন আমি তাকে বলেছিলাম এত বেশি কিছু করার দরকার নেই, এখন সে বলতেছে অনুষ্ঠান করে বিয়ে করবে, তাই আমি আর কিছু বললাম না। না, তার পরিবারের সাথে কথা বলি নাই, দেখি কালকে যাব একবার, তার আব্বুর সাথে কথা বলে আসব। আর তোমরা সকালবেলা না হয় গিয়ে কথা বলে আসবে। নীল চলে আসলো তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, নীল, আমি আব্বু আম্মুর সাথে কথা বলেছিলাম, ওরা বলেছে যে কালকে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে কালকে চলে আসবে আমাদের বাসায় সকাল সকাল। কথা বলা শেষ করে এরপর না হয় আমরা দুজন অফিসে যাব, আর বিকেলবেলা বায়াররা আসবে। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই নাকি কথা বলবে? আর 10 মিনিট কথা বলো, তারপর না হয় ঘুমাবে। নীল নীলার সাথে আরো 10 মিনিট কথা বলে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় নীল তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলের আব্বু আম্মুকে দেখে সালাম করে ভেতরে নিয়ে আসলো আর বলতে লাগলো, আপনারা এখানে বসেন, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসতেছি। আব্বু আম্মু তোমরা বিয়ের কথাবার্তা বলে নাও, আমি সবার জন্য কফি নিয়ে আসি। নীলার আব্বু আম্মু এবং নীলের আব্বু আম্মু কথা বলতে লাগলো। জি আব্বু, আপনার মেয়ে আমার কাছে থাকলে সব সময় সুখে থাকবে, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে, 3 তারিখে না হয় বিয়ে ফাইনাল করা হবে। 3 তারিখে শুক্রবার পড়বে। আমি না হয় আস্তে আস্তে সকল কিছু জোগাড় করে ফেলি। আর তো তেমন বেশি দেরি নেই, 10 থেকে 15 দিন সময় আছে হাতে। কিছুক্ষণ কথা বলে নীল আর নীলা চলে আসলো অফিসে। বিকালে বায়ার আসতেই নীল এবং নীলা তাদের সাথে বসে বেশ ভালোভাবে কথাবার্তা বলে ফাইনাল করে নিল কাজটা। ফাইনাল করা শেষ হতেই নীল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। রাতে আস্তে আস্তে কাজ শুরু করে দিল নীল। একদিক দিয়ে কাজ করছে, অন্যদিকে নীলার সাথে কথা বলছে। রাত 3টা অবধি কাজ করে এবং কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো নীল। পরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে নীল আবারও কাজে লেগে পড়লো। খাওয়া দাওয়া শেষ হতেই নীলের আম্মু বলতে লাগলো, নীল, তুই তো বাসায় আছিস, এখন তাহলে না হয় বিয়ের কেনাকাটাটা সকল কিছু একটা লিস্ট করে ফেলি। আব্বু আমি এখান থেকে বাসায় থাকবো, কারণ বড় একটা প্রজেক্ট নিয়েছি, বাড়িতে বসে ওই কাজটা করব। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, দুপুরের পরে না হয় খাবার খেয়ে তারপর কি কি কেনাকাটা করতে হবে ওইগুলো লিখে ফেলবো। নীল খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। আবারও কাজে লেগে পড়লো। এদিকে নীলা অফিসের কাজ সকল শেষ করে চলে আসলো নীলদের বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। আমি ভাবছিলাম নীলকে বলবো ফোন দেওয়ার জন্য তোমাকে। বিয়েতে কি কি কেনাকাটা করবে সকল কিছু লিখে ফেলবো, তো একটু কর এটার জন্য। ও আচ্ছা, নীল কোথায় আছে? এখন তার রুমে নাকি? হ্যাঁ, নীল তার রুমে আছে। নীলা চলে আসলো নীলের রুমে। এসে দেখে নীল শুয়ে শুয়ে কাজ করছে। নীলা আস্তে আস্তে করে চলে আসলো নীলের সামনে। নীল এখনো খেয়াল করে নাই তার রুমে কে এসেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলা বলতে লাগলো, বাহ, কাজে তো দেখি অনেক মনোযোগ দিয়েছো। আমি যে প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়ে রইলাম, আমাকে কি একবারও দেখো নাই? হঠাৎ কারোর কথা শব্দ পেয়ে নীল সামনের দিকে তাকাতেই দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে বলতে লাগলো, আমি সত্যি তোমাকে দেখতে পাই নাই। যখন আমি কোনো একটা কাজে মন দিয়ে ফেলি তখন আমি আশেপাশে তাকাই না। বসো এখানে। কাজ কতটুকু এগিয়েছো আর কতদিন সময় লাগবে কাজটা শেষ করতে? প্রায় 15% করে ফেলেছি। এই ধরো আর 1 সপ্তাহের মতো সময় লাগবে, আমাদের বিয়ের আগে কাজটা তাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন আর কাজ করতে হবে না, চলো আমার সাথে। নিচে আব্বু আম্মু বিয়ের লিস্ট করবে, লিস্ট তৈরি করতে হবে সবার সাথে বসে। আচ্ছা তুমি নিচে যাও, আমি আসতেছি। নীল একটা শার্ট পরে চলে আসলো নিচে। হালকা পাতলা কিছু খেয়ে বিয়ের কেনাকাটার সকল জিনিসপত্র লিখতে লাগলো। বেশ কিছুক্ষণ লেখার পর নীলা বলতে লাগলো, আম্মু সবার জন্য তো কেনাকাটার কথা লিখেছেন, কিন্তু আপনাদের জন্য তো কিছুই লেখেন নাই। এটা কিন্তু একদম ঠিক করলেন না। নীল, আব্বু আম্মুর জন্য জিনিসপত্র লেখো। এমনিতেই তো অনেক টাকা খরচ পড়ে যাবে, আমাদের জন্য কেনাকাটা করতে হবে না, থাক। এত কিছু যখন কিনতে পারবো তাহলে আপনাদের জন্য কিছু কিনতে পারবো না কেন? নীল, তুমি লেখো তো আম্মু আব্বুর জন্য জিনিসপত্র। নীল তার আব্বু আম্মুর জন্য জিনিসপত্র লিখলো।
রাতে সবাইকে নিয়ে চলে আসলো বাজারে। বাজারের সবচেয়ে বড় দোকানে গেল, গিয়ে লিস্টটা দিয়ে বলতে লাগলো, আঙ্কেল এই লিস্টে যত কিছু আছে আপনি সব নতুনভাবে এনে দিবেন। 5 থেকে 6 দিন পর আমাদেরকে ফোন দিবেন, এরপর আমরা এসে সকল কিছু নিয়ে যাব। আরো অন্য জিনিসপত্রগুলো যেগুলো ভালো থাকবে ওইগুলো নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। নীল তাদের অফিসের কাজটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছে। বায়ারদের সামনে দাঁড়িয়ে আছে নীল, আল্লাহর নাম নিয়ে সকল কিছু বলা শুরু করে দিয়েছে। দীর্ঘ 20 মিনিট বলার পর নীল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা পুরোপুরিভাবে বুঝে ফেলেছেন তো? আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আপনাদের আর্জেন্ট কাজ এবং আপনাদের ভালো ব্যবহারের জন্য আমরা অনেক খুশি হয়েছি। 20 কোটি টাকার চেক আপনার জন্য, এখানে 5 লক্ষ টাকা আছে। তো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আর এই নেন আমাদের বিয়ের কার্ড। আর 4 থেকে 5 দিন পর আমাদের বিয়ে, আপনারা আসবেন কিন্তু? অবশ্যই আসবো। আজকে তাহলে আমরা যাই। বায়াররা চলে গেল। এদিকে নীলা খুশিতে নীলকে জড়িয়ে ধরে তার গালে, কপালে, ঠোঁটে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এটা দেখে নীল বলতে লাগলো, হয়েছে, আর কিস করতে হবে না। বাসরাতে না হয় আবার কিস করবে। এখন চলো বাসায় যাই, আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে এতক্ষণ কথা বলার কারণে। হ্যাঁ চলো বাসায় যাই। নীল এবং নীলা চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরো 3 দিন। আজকে নীল এবং নীলার গায়ে হলুদ। বাড়িতে অনেক মানুষ। গায়ে হলুদ শেষ হতেই নীল চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে, এমন সময় তার রুমে প্রবেশ করলো রাইহান। নীলকে দেখে বলতে লাগলো, বাহ, বিয়ে করে ফেলছিস, আর এখনো আমাদের কপালে বিয়ে নামক লেখাটা জোটে নাই। তোর বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ আমিও জানি আমার বউ অনেক সুন্দর। দোয়া করিস আমরা যাতে সব সময় সুখী হই। হ্যাঁ, তোদের জন্য অনেক দোয়া করি যাতে তোরা সুখী হতে পারিস। রাইহান নীলের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার বাসায়। দেখতে দেখতে কেটে গেল রাত। পরের দিন সকালে সবাই অনেক ব্যস্ত হয়ে পড়লো যার যার মতো, কারণ আজকে তাদের বিয়ে। দেখতে দেখতে সকাল 11টা বেজে গেল। নীল রেডি হয়ে বসে আছে, কারণ একটু পর নামাজে যাবে। নামাজ শেষ করে এসে এরপর নীলাদের বাসায় যাবে। জুম্মার আজান দিতেই নীল চলে গেল মসজিদে। নামাজ আদায় করে চলে আসলো আবার বাসায়। সবার সাথে নীল চলে আসলো নীলাদের বাসায়। গেটে অনেক মজা করার পর নীলকে নিয়ে চলে আসলো ভিতরে। দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে ফেললো সবাই। কাজী এসে নীল এবং নীলার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় সকল নিয়ম কানুন মেনে নীল এবং নীলাকে বিদায় দিয়ে দিল। নীলাকে নিয়ে নীলদের বাসায় আসতেই সবাই নীলাকে নিয়ে চলে গেল নীলের রুমে। এইদিকে নীল তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ গল্প করার পর সবাই নীলকে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। দরজাটা হালকা খুলে নীলকে ধাক্কা দিয়ে ভিতরে ছেড়ে দিয়ে বলতে লাগলো, জোরে জোরে বিড়াল মারিস যাতে আমরা বাহির থেকে চিৎকার শুনতে পারি। রায়হান বাহির থেকে দরজাটা লাগিয়ে দিল। এদিকে নীল ভিতর থেকেও দরজাটা লাগিয়ে দিল, কারণ তাদেরকে বিশ্বাস নেই, যে কোনো সময় ভিতরে চলে আসতে পারে। নীল খাটের সামনে আসতেই নীলা খাট থেকে নেমে নীলকে সালাম করলো। সালাম করতেই নীল নীলাকে জড়িয়ে ধরে নীলার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। বেশ কিছুক্ষণ অত্যাচার করার পর নীলা বলতে লাগলো, দাঁড়াও, আগে এসব গহনা এবং শাড়িটা খুলে নেই, এরপর দেখি কে কতটুকু অত্যাচার করতে পারে কার উপর। এই বলে নীলা তার সকল কিছু খুলে রেখে চলে আসলো নীলের সামনে। নীলের মাথার চুল টেনে ধরে দুজনের ঠোঁট এক করে দিল। দীর্ঘ 10 মিনিট এভাবে থাকার পর নীল নীলাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে চলে আসলো খাটে আর বলতে লাগলো, আজকে তোমাকে অনেক চিৎকার করতে হবে। আজকে আমি খাট ভেঙে ছাড়বো, দেখি আমার সাথে কতটুকু পারো। এই বলে নীল খাট ভাঙার জন্য প্রস্তুতি নিতে লাগলো। নীলাও রেডি আছে। বেশ কিছুক্ষণ দুজন চুমাচাটি করে এরপর খাট ভাঙার প্রস্তুতি নিচ্ছে। তারা খাট ভাঙার প্রস্তুতি নিতে থাকুক, আমরা না হয় বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট গল্পটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।